ড্রামাটি শুরুতেই দুজন ফিমেল লিডকে দেখানো হয়। একজনের নাম ট্যাং, তো আরেকজনের নাম মোমো। তারা দুজনেই তো এখানে কিস করার মতন করছিল। এরপরে ঘুম থেকে ওঠার পর চিৎকার করে ওঠে নিজেদেরকে দেখে। এরপরে দুজনেই বাহিরে চলে আসে, যেখানে একে অপরকে দেখার পর আরো বেশি শকড হয়ে যায়। তো আমরা জানতে পারি ওরা দুজনে আসলে বেস্টি। এখানে ট্যাং তখন চিৎকার করে ওঠে, বলতে থাকে যে আমার পুরো শরীর অনেক বেশি ব্যথা করছে। মোমো তখন ট্যাংয়ের পুরো শরীরে এত বেশি লাভ বাইটে দেখে বলে, এর মানে তুমি রাতে ওই সব কিছুই করেছো, যেসব করলে তুমি পুরো শরীর ব্যথা করে ফেলবে। তো ট্যাং ওকে চুপ করে থাকতে বলে আর বলে, আমরা এখন কোথায় এসেছি? তোমার কি আমাদের পড়া ওই নভেলের কথাটি মনে রয়েছে? যে এই নভেলটি কিনা কেউ বেশি একজন পছন্দই করেনি, তারা অনেক বেশি হেট করেছে। তবে আমাদের কাছে এই নভেলের ফিমেল লিডকে অনেক ভালো লেগেছে আর আমরা এটা সম্পূর্ণ পড়েছি। এখন মনে হয় ভুলে আমরা ওই নভেলের ভিতরেই চলে এসেছি, আর এখন এখানে আমরা হচ্ছে সাইড ক্যারেক্টার। আর ফিমেল লিড তো অন্য কেউ, সে হচ্ছে রং ফ্যামিলির একমাত্র ডটার রং। আমরা দুজনে শুধুমাত্র তার জায়গায় এখানে এসেছি। আর আমাদের হাজবেন্ড তো আসলে রংকেই লাইক করে। শেষ পর্যায়ে নভেল অনুযায়ী ফিমেল লিড একসাথে দুজন মেল লিডকেই বিয়ে করবে। তখন আমাদেরকে ঘাড় ধরে এখান থেকে বের করে দেবে, দেন আমাদের এন্ডিংটা অনেক বাজে হবে। মোমো ভয় পেয়ে বলে, আমার এন্ডিংটা কেমন ছিল আমার মনে পড়ছে না। ট্যাং বলে, কেন তুমি ভুলে গিয়েছো? তোমাকে তো আমরা পুলিশ স্টেশনে দেখতে পারবো, যেখানে সবাই তোমাকে অনেক জ্বালাতন করবে আর তুমি ওখানেই মারা যাবে, এটাই হচ্ছে তোমার এন্ডিং। এরপরে মোমো বলে, তাহলে তোমার এন্ডিংটা কেমন? ট্যাং বলে, আমার এন্ডিং আরো খারাপ, আমাকে তো বাড়ি থেকে বের করে দেবে, তখন আমি রাস্তায় থাকবো। আর একদিন একটি খাবার খাওয়ার সময় ওই খাবারে পয়জন থাকার কারণে আমারও এন্ডিং হয়ে যাবে, তো আমরা দুজনে দেখতে গেলে অনেক বাজেভাবে মারা যাব। তখন দুই বেস্টি গলা ধরে কান্না শুরু করে দেয় যে আমরা এরকম ভাবে মারা যেতে পারি না, আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। ওরা দুজনে পালানোর ডিসিশন ঠিক করে নেয়, তাই তো রুমে আসে, নিজেদের সব দামি দামি ব্যাগ, জুয়েলারি, পেন, শুজ সব কিছু একদম প্যাক করে। আর দামি দামি ব্যাগগুলো ওরা তো একদম গলাতেই ঝুলিয়ে নিয়ে বের হয়ে আসে। দুই বেস্টি এখানে এতটাই বেশি খুশি ছিল যে ওদের খুশি আর কে দেখে। ওরা তো বলে আমরা এখন একদম পুরো ফ্রিডম পেয়ে যাব, শুধু এখান থেকে বের হওয়ার অপেক্ষা। দেন দুজনে পুরো অ্যাটিটিউড নিয়ে এখান থেকে বের হতে শুরু করে। বাট যখনই দরজার কাছে আসে অবাক হয়ে থেমে যায়, কারণ বাইরে তাদের হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, যাদেরকে দেখার পর ওরা তো নিজেদের চোখে থাকা সানগ্লাসটা একটু নিচে নামিয়ে ফেলে। কি করবে বুঝতে পারছিল না। মোমো তো আরো একটু ভয় পাচ্ছিল, কারণ ও ভীতু টাইপের। এখানে ট্যাংকে বলে, আমি তো চিনতেই পারছি না আমার হাজবেন্ডকে। ট্যাং বলে, দেখো যে ছেলেটি এখানে চশমা পরে রয়েছে আর দেখতে কতটা বেশি অ্যারোগেন্ট, ও আসলেই অনেক বেশি রুড। তার উপর আবার লি কোম্পানির প্রেসিডেন্ট, যার কথায় কিনা পুরো কোম্পানি চলে, তাহলে ভাবো ওকে দেখে সবাই কত বেশি ভয় পায়। নাম হচ্ছে লি মু জ্যান। মোমো বলে, তাহলে এই ছেলেটিকে, যে কিনা এখানে সানফ্লাওয়ারের মতন শাইন করছে? ট্যাং বলে, আরে ওটাই তোর হাজবেন্ড, যে কিনা দেখতে এতটা বেশি কিউট দেখা গেলেও তার কিন্তু পাস্ট অনেক বেশি বাজে। ওর একটি ড্রাগ সাইট রয়েছে, আর যেটা কিনা একদম তোর সাথে ম্যাচ করে যাবে, ওটাই তোর হাজবেন্ড। নাম হচ্ছে লি ফ্যাং। ওর আবার হাসি খুশি ফেস দেখার পর মনে মনে খুশি হোস না, ও কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। মোমো বলে, আমি ওকে নিতে চাই না। ট্যাং বলে, তো আমি কি এখানে মু চ্যানকে নেওয়ার জন্য লাফাচ্ছি? আমাদের দুজনেরই এদের ভিতরে কাউকেই চাই না, আমরা তো শুধু এখান থেকে পালাতে চাই। তবে আমি যদি এখানে মু চ্যানের সামান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে দুনিয়াতে এমন কোনো জায়গা নেই যে আমি লুকিয়ে থাকতে পারবো। মুজান আমাকে অবশ্যই আবারও ধরে এখানেই নিয়ে আসবে। দুজনে একটু পেছনের দিকে চলে যাওয়ার পরে দুই ব্রাদার একসাথে ভিতরে আসে, জিজ্ঞাসা করে যে অনেক তো কথা তোমরা বললে, এখন বলো যে এখানে কি করছো? মোমো ভয় পেয়ে যায় আর ট্যাংয়ের পিছনে লুকিয়ে বলে যে সিস্টার, এই তো দেখছি অনেক বেশি রুড, আমরা কি করব? মুজান তার ব্রাদারকে ইশারা করে বলে যে নিজের ওয়াইফকে নিজেই হ্যান্ডেল কর। ফ্যাং বলে, ওকে ব্রাদার। এরপরে ও তো মোমোকে একদম কাঁধে উঠিয়ে মোমোকে নিয়ে যেতে শুরু করে। মোমো চিৎকার করে ট্যাংকে বলে, আমাকে সাহায্য করো। ট্যাং মোমো বলে এগিয়ে যেতে নেবে, তখনই আবার মুজান ওর হাত টেনে ধরে রাখে, বলে তুমি কোথায় যাচ্ছ? এখন তো আমি তোমাকে দেখে নেব। এরপরে মুজান ট্যাংকে কোলে উঠিয়ে নেয়। এরকম ভাবে দুজন ব্রাদার একসাথে তাদের ওয়াইফকে নিয়ে যাচ্ছিল। তবে একটু পরে দুজনে আবার একসাথে দরজা ধরে ফেলে। দেন আরেকটি হাত দিয়ে তারা নিজেদের হাত ধরার চেষ্টা করছিল, কিন্তু দুই ব্রাদার এতটাই বেশি স্ট্রং যে ওদের কোনো কাজই এখানে চলতে পারে না। দুজনেই তো জোর করে নিজেদের ওয়াইফকে রুমে নিয়ে আসে, বলে তোমাদেরকে এখন শাস্তি দিতে হবে। এটা বলার পর এখানে ওদের ভিতরে রোমাঞ্চ শুরু হয়ে যায়। আমরা পরের দিনের সিন দেখতে পাই, দুজনেই তো কোমর ধরে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। যেখানে মোমো ট্যাংয়ের অবস্থা দেখে বলে, আমার মনে হয় তোমার হাজবেন্ড তোমার উপর একটু বেশি স্ট্রং ছিল, ওকে শুধু একবার আমার সামনে পড়তে দাও, ওকে একদম টুকরো টুকরো করে কেটে ফেলবো। এরপর আপনি নিজেই চিৎকার করে ওঠে ব্যথার কারণে। তো ট্যাং ওকে দেখে বলে, আমার মনে হয় তোমার হাজবেন্ডও কোনো অংশে কম ছিল না, তোর অবস্থা আমার
মতনই। এখানে মোমো তখন বলে, না না, আমার হাজব্যান্ড তো অনেক ভালো, আমার সাথে অনেক সুইট ব্যবহার করেছে। এটা বলার পর মোমো তখন রাতের কথাটা মনে করে যে কি রকম ভাবে ফ্যাং ওকে বেডে নিয়ে যায়, আর এরপরে তো ফ্যাং আস্তে আস্তে ওর অনেক বেশি কেয়ার করছিল, ওর ওপর একদমই কোনো রুডলি ব্যবহার করেনি। এরপরে আবার ট্যাংকে বলে যে তুই তো আমার বেস্টি, তাহলে তুইও একটু বল যে কাল রাতে তোর সাথে আসলে মুজেন কেমন ব্যবহার করেছে। এইটা শোনার পর ট্যাং একটু লজ্জা পেয়ে যায়। এরপরে বলে, আর বলিস না, ও তো ফ্যাংয়ের একদম বিপরীত, অনেক বেশি স্ট্রং ছিল আমার ওপরে। আর এটা বলার পর সে রাতের কথা মনে করে। মুজেন ওর কানে কানে বলে, পালানোর চেষ্টা তো অনেক ভালোই করেছিলে, এখন শাস্তি পাও। তো এইসব কিছু ভাবতে ভাবতে দুই বেস্টি একসাথে বেডে শুয়ে পড়ে। মোমো বলে, অনেক হয়েছে, আমি আর এই লাইফটা কিছুতেই কাটাতে পারবো না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। তো ট্যাং উঠে বলে, আমিও তো চলে যেতে চাই, বাট আমাদের কাছে টাকা কোথায়, আমরা কিভাবে যাব। মোমো তো এক খুশিতে লাফিয়ে পড়ে, কারণ ওর কিছু একটা মনে পড়েছে। ট্যাংকে বলে, আরে তুই চিন্তা কেন করছিস, এই নভেলের পার্ট হিসেবে তো আমরা এখানে অনেক বেশি রিস্ক, কারণ আমাদের ফ্যামিলি অনেক বেশি রিস্ক, ওখানে গেলে আমাদের টাকার কোনো সমস্যাই হবে না, আর আমরা শান্তিতেও থাকতে পারবো। তবে ট্যাং ওর এই খুশির ওপরে পানি ঢেলে দেয়, বলে, আরে তুই ভুলে গিয়েছিস আমাদের ফ্যামিলি আমাদেরকে একদমই লাইক করে না, আমার ফ্যামিলি তো আমাকে লাইকই করে না, কারণ তারা আমাকে অ্যাডপ্ট করেছে, আর তাদের রিয়েল ডটার রং, সে 18 বছর ভিলেজে ছিল। এরপরে তারা রংকেও খুঁজে পায়, যার কারণে এখন সব কিছু রঙের। আমি তো শুধুমাত্র ওখানে সাইড একজন ক্যারেক্টার হিসেবেই থাকি, ওখানে আমার কোনো দাম নেই, তাই আমি ওখানে যাওয়ার পর একটুও সাহায্য পাবো না, উল্টো তারাই আমাকে আরও মেরে ফেলার জন্য রাস্তায় বের করে দেবে। আর রং একবার যদি ফিরে আসে তাহলে তো ওখানে আর আমার কোনো চান্সই নেই। এরপরে মোমো বলে, তাহলে আমার ফ্যামিলি কেমন? ট্যাং বলে, তোর ফ্যামিলিও সেম, তোকে কোনো কিছুই দেবে না, তোর স্টেপ মম আর হাফ ব্রাদার সব প্রপার্টিগুলো ভাগ করে নেবে, দেন তোকে কোনো কিছুই দেবে না। এইসব কিছু শোনার পর মোমোর তো অনেক রাগ হয়, আর বলে, আমার মন করছে যে এই নভেলটি লিখেছে তাকে নিজের হাত দিয়ে একদম গলা টিপে মেরে ফেলি, এরকম বাজে নভেল কিভাবে লিখতে পারে। ট্যাং বলে, দেখ, তোরও সেম অবস্থা, আমারও সেম অবস্থা, আমরা নিজেদের ফ্যামিলিতেও যেতে পারবো না, তাই আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো এই দুই ডেঞ্জারাস ব্রাদার আমাদেরকে অত্যাচার করতে করতে মেরেই ফেলবে, আর আমাদের দুজনের এন্ডিংটাও অনেক বেশি বাজে, তাই আমরা এন্ডিং পর্যন্ত কিছুতেই যেতে পারবো না, এর আগে আমাদেরকে পালাতে হবে, তাই আমরা অন্য একটি প্ল্যান তৈরি করব। ট্যাং তো একটু শান্তভাবে এইসব কিছু বলছে, তবে মোমোর এতটাই বেশি রাগ হয় যেন ও এখানে একদম দুই ব্রাদারকে পেলে কাঁচাই খেয়ে ফেলবে। এর পরের সিনে আমরা দেখতে পাই মৌচানকে যখন কোম্পানিতে ছিল, তো ওখানে ওর কাছে মেসেজ চলে আসে, যেটা দেখতে শুরু করে। এখানে লি ফ্যাং জিজ্ঞাসা করে, ব্রাদার কি হয়েছে, এমন তো নয় যে তোমার পালিয়ে যাওয়া ওয়াইফ আবারও পালানোর চেষ্টা করেছে, তাই তুমি একটু টেনশনে রয়েছো। এটা শোনার পর মৌচান ওকে চুপ থাকতে বলে, সাথে এটাও বলে, নেক্সট টাইম যেন আমি তোর ওয়াইফকে আর আমার ওয়াইফের আশেপাশেও না দেখি, আর এটাও যদি কখনো না শুনি যে আবার আমার ওয়াইফকে নিয়ে পালানোর চেষ্টা করেছে। ফ্যাং বলে, ব্রাদার তুমি দেখছি আমার ওয়াইফকে নিয়ে অনেক বেশি চিন্তা করছো, তুমি নিজের ওয়াইফকে ঠিক করো, ও তো আমার ওয়াইফকে নিয়ে পালানোর চেষ্টা করছে। তখন মৌচান ওকে চুপ থাকতে বলে যে তুই নিজের ওয়াইফকে ঠিক কর, আমার ওয়াইফ ঠিক আছে। ফ্যাং বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, ওরা তো আগে একে অপরকে একদমই সহ্যই করতে পারতো না, আর এখন তো সারাদিন একসাথে কথা বলে, এমনকি পালানোর প্ল্যান তৈরি করছে। ব্রাদার তুমি চিন্তা করো না, আমি বাড়িতে গিয়ে মোমোকে ভালো করে শিক্ষা দেবো। তখন আপনার মৌচান বলে, দেখ তুই কিন্তু ট্যাংকে একদমই ভয় দেখাবি না। ফ্যাং বলে, কেন ব্রাদার, দেখছি তুমি তোমার ওয়াইফকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ হয়ে পড়েছো। এরপর আবার বলেন, ব্রাদার তুমি তো জানতে পেরেছিলে বিয়ের দিন যে তোমার ফিয়ন্সিকে চেঞ্জ করা হয়েছে, এরপরেও কেন তুমি ট্যাংকেই বিয়ে করেছো, তুমি তো জানতে ট্যাংয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়নি। মুজান বলে, এইসব কিছুর উত্তর আমি এখন তোকে দিতে যাব, আর আমি যাচ্ছি আমার ওয়াইফের সাথে দেখা করতে। মুজান এখানে রেডি হতে হতে উল্টো প্রশ্ন আবার জিজ্ঞাসা করে বসে ফ্র্যাঙ্ককে, তুই কেন মোমোকে বিয়ে করেছিস, তোকে তো কত বেশি রিচ রিচ ফ্যামিলির মেয়েদেরকে দেখানো হয়েছে, বাট তুই কাউকেই বিয়ে না করে মোমোকেই বিয়ে করেছিস, এর পিছনে কোনো কারণ রয়েছে? তুমি কোনো কিছু বলে না ফ্যাং। আর এখান থেকে তো মুজান চলে যাচ্ছিল তার ওয়াইফের সাথে দেখা করতে। এটা দেখার পর ফ্যাং বলে, ব্রাদার তোমার শুধু একাই ওয়াইফ নেই, আমার ওয়াইফ রয়েছে। এরপরে ফ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, আমার ওয়াইফ যেই কেকটি খেতে পছন্দ করে ওটা অর্ডার করে তাড়াতাড়ি তুমি আমার বাড়িতে পাঠিয়ে দাও। এইটা আবার মুজানও শুনতে পারে, তাই তো নিজেও আবার ভিতরে আসে। দেন অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, দামি একটি জুয়েলারি গিফট করো আমার ওয়াইফকে। দুই ভাইয়ের ভিতরে এখন মারামারি শুরু হয়ে গিয়েছে যে কে তার ওয়াইফকে সব থেকে বেশি খুশি করবে। আর বাড়িতে আমরা ওদের ওয়াইফকে দেখতে পাই, যেখানে ওরা কানে কানে প্ল্যান তৈরি করছে নেক্সট ওরা কিভাবে এখান থেকে পালিয়ে যাবে। আর বাড়ির বাটলার দুজনকে এরকম কানে কানে কথা বলতে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। দুজনে তো প্ল্যান করে অনেক বেশি লাফাতে থাকে। এখানে ট্যাং আর মোমো বলে, ফাইনালি আমরা ভালো একটি প্ল্যান তৈরি করেছি। এরপরে দুই ব্রাদার যখন বাড়িতে আসে তো নিজেদের ওয়াইফকে দেখতে পায়। দুই ক্রেজি বেস্টি এখানে দাঁড়িয়ে রয়েছে নিজেদের হাজবেন্ডদেরকে স্বাগতম জানানোর জন্য। মুজানের ওয়াইফ
মানে ট্যাং সে অনেক বেশি চঞ্চল আর ওর মাথায় সব দুষ্টু দুষ্টু প্ল্যানগুলো বেশি থাকে। তো নিজেই প্রথমে চলে আসে তার হাজব্যান্ডকে একটু সিডিউস করার জন্য। তো অনেক বেশি ভালো খেদমত করেছিল মৌচান, অনেক বেশি সুইটভাবে মৌচানের হাতে কিস করে। মোমো তো শুধু দাঁড়িয়ে থেকে দেখছিল। ট্যাং বলে, আমি নিজের হাতে তোমার জন্য কুকিং করেছি, খেতে যাবে। আর চলে যাওয়ার আগে তো এখানে চোখ দিয়ে ইশারা করে দেয় মোমোকে। মোমো তখন একটু অ্যাক্টিং শুরু করে দেয়, তবে ও ভালোভাবে করতে পারে না ট্যাংয়ের মতো। যাই হোক, এরপরে তাদেরকে আমরা ডিনার টেবিলে দেখতে পাই। আর এখানে খাবারের ফেসগুলো দেখার পর ওদের দুই ভাইয়ের মুখ একদম পুরো শুকিয়ে যায়। তার উপরে ট্যাং নিজের হাতে এখানে তার হাজব্যান্ডকে খাবার খাইয়ে দিতে চায়। ফ্যাং তো মনে মনে বলছিল ব্রাদার এখানে মানাও করতে পারবে না, তার ওয়াইফের হাসি মুখ দেখার জন্য খাবারটা খেতে হবে। দেন এখানে মৌচান অনেক বেশি কষ্ট করে খাবারগুলো খেতে শুরু করে, যদিও এই খাবারগুলো খাওয়ার একদমই উপযুক্ত না। ট্যাং আবার তার বেস্টিকেও ইশারা করে। এটা দেখার পর মোমো তখন একটু খাবার উঠিয়ে দেয় ফ্যাংয়ের প্লেটে, ফ্যাংকে এগুলো খেতে বলে। আর এটা দেখার পর ফ্যাং বলে, দেখো সিস্টার ইন ল আমার ব্রাদারকে কত সুন্দর করে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, তুমিও সেম করো। এটা শোনার পর মোমোকেও তখন নিজের হাতে এখানে ফ্যাংকে খাবার খাইয়ে দিতে হয়। কিন্তু ফ্যাং এখানে আর খাবারগুলো হজম করতে পারে না, বড় ভাইকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বলে তার ওয়াইফের কুকিংগুলো খাওয়ার জন্য। এখানে তখন মৌচানো বলে যে আমার ওয়াইফ কুকিং করেছে, তুইও একটু টেস্ট করে দেখ। দুজনে তখন এখানে অনেক বেশি কষ্ট করে এই খাবারগুলো খেতে থাকে নিজেদের ওয়াইফকে খুশি রাখার জন্য। বাটলার দুজনের এরকম পরিস্থিতি দেখে কি করবে বুঝতে পারে না। এইদিকে ট্যাং যখন তার হাজবেন্ড মৌচানের ফেস দেখে তখন মনে মনে বলে, আমি কি আসলে অনেক বেশি ভালো শেফ হয়ে গিয়েছি, তারা দুজনে এত বেশি মজা করে খাবার খাচ্ছে। নিজে যখন খাবারগুলো টেস্ট করে তো ও নিজে আর একদমই খাবার খেতেই পারে না। এরপরে বলে, হাজবেন্ড তুমি অনেক কষ্ট করে আমার মন রাখার জন্য খাবারগুলো খেয়েছো, তাহলে তুমি এই অয়েনটা খেয়ে নাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এইটা দেখার পর ফ্যাং একটু জেলাস ফিল করে মোমোকে বলে, সিস্টার ইন ল এখানে যেমনটি করছে তুমিও সেম করো। মোমো তখন ওকে অয়েন খেতে দেয়। তো দুই ব্রাদার এখানে একটু জেলাস ফিলের মতন করে ওই অয়েনগুলো শেষ করে ফেলে। তবে দুজনের অয়েন শেষ করার সাথে সাথে এখানে অজ্ঞান হয়ে যায়। তখন ট্যাং চিৎকার করে বলে, হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছো? মোমো বলে, হাজব্যান্ড তোমার কি হয়েছে, উঠে পড়ো। বুঝতে পারে তাদের প্ল্যান এখন সম্পূর্ণ সাকসেসফুল। হাজব্যান্ডের পকেট থেকে লকারের চাবি বের করে দুই বেস্টি খুশিতে লাফাতে শুরু করে। দেন ওখান থেকে একটু দূরে চলে আসে আর এখানে একটা প্ল্যান তৈরি করে এখান থেকে যাওয়ার পর বাইরে কীরকম ভাবে এনজয় করবে। ট্যাং বলে তার পুরো 10 মেল মডেলের প্রয়োজন রয়েছে। মোমো বলে, ঠিক আছে তাহলে আমি একটু কম নেব, আমি 5 মেল মডেল নেব আর অনেক বেশি এনজয় করব আমরা। যাই হোক, আমরা দুজনেই তো বেস্টি, তাহলে তো একসাথে এনজয় করব। তখন এখানে ফ্যাং আর মৌচান এসে বলে যে তোমরা দুজনে কি প্ল্যান তৈরি করছো। ওদেরকে দেখার পর দুই বেস্টি ভয় পেয়ে যায়, যান বাঁচানোর জন্য দৌড় লাগাতে নেবে, বাট ওদেরকে তো ধরে নেয়। ট্যাঙ্গে মৌচান বলে, তুমি কি 10 মেল মডেলের কথা বলছিলে? এটা বলে লকার চাবিটা কেড়ে নেয়। এইদিকে মোমোর হাজব্যান্ড ফ্যাং বলে, মনে হয় তুমি আমাকে দিয়ে সন্তুষ্ট হতে পারোনি, তাই তো আরো 5 মেল মডেল খুঁজতে যাচ্ছ। চলো আজ তাহলে তোমাকে আমি আমার আসল রূপটা দেখিয়ে দিই, এর জন্য তো আমাদেরকে বেড়ে যেতে হবে। এরপরে মোমোকে কাঁধে উঠিয়ে নেয়, চলে যেতে নিয়েছিল। মোমো আবারও চিৎকার করে ট্যাংয়ের কাছ থেকে সাহায্য চায়, তবে ট্যাং এবারও ওকে সাহায্য করতে যেতে পারে না, কারণ ওর হাজব্যান্ড তো ওকে ধরে রেখেছে। এখানে ট্যাংও তখন তার হাজব্যান্ডের এরকম রুড ফেস দেখে অনেক ভয় পাচ্ছিল। মনে মনে বলে, এবার তো আমি একদম পুরো মারাই যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না। ভয় পেয়ে বলতে নেবে মৌচানকে যে আমি আর এমনটি করবো না। এর আগে মৌচান ওকে কিস করে নেয়। এরপরে আর কি, দুই ব্রাদার আবারও সেম কাজ করে নিজেদের ওয়াইফের সাথে। পরের দিন আবার দুই বেস্টির দেখা হয় ব্রেকফাস্টের টেবিলে। তবে এখানে তো ওরা খাওয়ার জায়গায় নিজেদের হাজবেন্ডের নামে বদনামি বেশি করে যাচ্ছিল। বাটলার দাঁড়িয়ে থেকে সব শুনতে থাকে। এরপরে মোমো বলে, কিন্তু আমি তো সকালে আমার হাজবেন্ডকে দেখিনি। ট্যাং বলে, হ্যাঁ আমিও দেখিনি, ওরা দুজনে কোথায় গিয়েছে। বাটলার জানায় আসলে দুজনেই ফ্যামিলির সাথে দেখা করার জন্য সবকিছু রেডি করতে গিয়েছে। মোমো বলে, কার ফ্যামিলির সাথে আবার দেখা করতে যেতে হবে? ট্যাং বলে, আমিও তো জানি না যে কার ফ্যামিলির কথা এখানে বলছে। বাটলার বলে, ট্যাং আর মৌচান তাদেরকে রং ফ্যামিলিতে যেতে হবে। পরের সিনে এদেরকে কারের ভিতরে দেখানো হয় রং ফ্যামিলিতে যাচ্ছে ট্যাং মৌচানের সাথে। একটু পরে রং ফ্যামিলিতে চলেও আসে, যেখানে কিনা মৌচান ও তো আগে আগে ভিতরে যেতে শুরু করে দেয়। আর এখানে বাটলার সেও তো ট্যাংকে একটুও পাত্তা দেয় না। ট্যাং বলে যে আমার কি একটুও সম্মান নেই, তাই বলে বাটলারও আমার সাথে এমনটি করবে। এইটা বলে যখন কারের ভিতর থেকে বের হতে নেবে তখনই দেখে মৌচান ওর সামনে হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ওকে কার থেকে নামতে সাহায্য করবে। এটা দেখার পর আবার ট্যাং মনে মনে বলে, নভেল অনুযায়ী এই সব কিছু ফিমেল লিডের জন্য করবে, কিন্তু মৌচান দেখছি আমাকে সাহায্য করেছে, যাক কিছুদিন এনজয় করে তো নিতেই পারি। আর এরপরে তো মৌচান বাইরে থাকা বাটলারকে বকা দিয়ে বলে যে তুমি দেখছি কোনো দিকে ভালো করে ধ্যান দিতে পারো না, এখন থেকে সব কিছু ভালোভাবে দেখবে। বাটলার সরি বলে,
এরপরে তারা দুজনে ভিতরে আসে, যেখানে আমরা রংকে দেখতে পাই। সে হচ্ছে রং ফ্যামিলির রিয়েল ডটার। খুশি হয়ে এখানে কথা বলতে আসে মৌচানের সাথে, তবে পাশে যখন ট্যাঙ্কে দেখতে পায় তখন ওর মুখের 12টা বেজে যায়। যাই হোক, এরপরও নিজের ফুললি ড্রামা এখানে অন করে দেয়। মৌচানকে বলে, আমি তোমার জন্য নিজের হাতে কুকিং করেছি। তবে মৌচান ওকে দূরে সরিয়ে দিয়ে বলে, ভুলে যাচ্ছ আর আমার বিয়েটা তোমার সিস্টারের সাথে হয়েছে, তাই আমাকে ব্রাদার ইন ল বলবে। এটা শোনার পর রঙের মুখ তো একদম পুরো চুপসে যায়। এইদিকে ট্যাং মনে মনে বলে, বাহ বাহ, এগুলো কি হচ্ছে? আমি তো এটা একদম কল্পনাও করতে পারছি না। মৌচান এখানে আমাকে সাপোর্ট করছে, সাথে রনের কথা বলে, এত ভালো অ্যাক্টিং করে, আমি তো পারলে একে নভেল দিয়ে দিতাম। যাই হোক, এরপরে মমকেও আমরা দেখতে পাই একদমই খুশি না, কারণ মৌচান ওনার রিয়েল ডটারকে বিয়ে না করে অ্যাডপ্টেড ডটারকে বিয়ে করেছে। এরপরও মনের উপরে পাথর রেখে তাদের দুজনকে এখানে বসতে বলে। মৌচান এখানে তো ট্যাংয়ের অনেক বেশি কেয়ার করতে থাকে। ট্যাংকে বলে, আমার ওয়াইফ হয়তো অনেক বেশি ক্লান্ত হয়েছে, তুমি কি পানি খেতে চাও? ট্যাং তো বলে, আমি পানি খাবো না। তো মৌচান নিজের হাতে এখানে ট্যাংকে ফ্রুটস খাইয়ে দিতে নেয়। এইসব কিছু দেখার পর রঙের অনেক বেশি জেলাস ফিল হতে থাকে। তখন এখানে ব্রাদার চলে আসে, আর ব্রাদার তো সবসময় শুধু রংকে সাপোর্ট করে। তাই ট্যাং মনে মনে বলে, এই হচ্ছে ব্রাদার, যে কিনা তার পুরো জীবনটাই শেষ করবে এই সিস্টারের পিছনে। এখন যদি রং কাউকে মেরেও ফেলে, এরপরেও ব্রাদার রংকে সাপোর্ট করবে, উল্টো ওই লাশকে আরো বাজেভাবে মারধর করবে। এরপরে তো ব্রাদার নিজের হাতে এখানে একটি অরেঞ্জ পরিষ্কার করে খেতে দেয় রংকে। তবে রং সবার সামনে ভালো সাজার জন্য অরেঞ্জটি নিয়ে আসে ট্যাংয়ের কাছে। ট্যাংকে অরেঞ্জ খেতে বলে, সাথে এটাও বলে, সিস্টার তুমি কি আমাকে লাইক করো না? ট্যাং বলে, আমি তো আমার নিজের ওয়ার্ল্ডে অনেক রোলে অ্যাক্টিং করেছি, তো একেও একটু আমার অ্যাক্টিং স্কিল দেখিয়ে দেয়। এরপর এখানে উল্টো অ্যাক্টিং শুরু করে দেয় রঙের সাথে। এখানে রঙের হাত ধরে অনেক বেশি ইনোসেন্ট ফেস নিয়ে বলে, না রং, এটা তুমিই খাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। আর এমনিতেও এখানে সব কিছুই তোমার, তুমি যদি আমাকে এটা খেতে দাও তাহলে হয়তো ভবিষ্যতে আমি তোমার সব জিনিস কেড়ে নিতে যাবো। আর এখানে সবাই তো আমাকে একজন আউটসাইডার মনে কর। এইসব বলে ও অ্যাক্টিং শুরু করে দেয়। তো মমের এইসব দেখার পর নিজের মনটা গলে যায়। ট্যাং, এখানে কেউ তোমাকে আউটসাইডার মনে করে না, তুমি তো আমাদের রিয়েল ডটার, তাহলে আমরা এটা কেন মনে করব? আর ট্যাং মনে মনে যা ভাবছিল সেই রকমই হয়। মম এখানে ওর উপরে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, বলে, দাঁড়াও, আমার কাছে তোমার একটি গিফট রয়েছে। নিজের খানদানি ব্রেসলেট এখানে ট্যাংকে দেয়, এটা আমি তোমাকে দেওয়ার জন্যই রেখেছি। ট্যাং এটা খুশি খুশি নিয়ে নেয়। তবে এখানে ব্রাদার বলে, মম তুমি ওটা ট্যাংকে কেন দিলে? এটা তো আমার রংকে দিতে চেয়েছিলাম। ব্রাদার, তুমি মমকে কিছুই বলো না, মম এটা যাকে দিবে তার হাতেই বেশি সুন্দর লাগবে। ট্যাংও কোথায় চুপ করে থাকবে। এখানে বলে, না, এটা আমি নিতে চাই না, এটা আমি আমার সিস্টারকে গিফট করব। এরপরে রংকে পরিয়ে দিয়ে বলে, দেখো সিস্টার, তোমার হাতে এটা কত সুন্দর মানিয়েছে, এটা তুমি নাও। রংকেও সবার সামনে খুশি থাকার অ্যাক্টিং করতে হয়। আর তাদের এইসব ফ্যামিলি ড্রামা দেখার পর একটু বিরক্ত হয়ে যায় মৌচান। অ্যাসিস্ট্যান্টকে বলে দামি একটি ব্রেসলেট এখানে নিয়ে আসতে বলে। এরপরে সবার সামনে বলে যে এই ব্রেসলেট নিয়ে তোমরা মারামারি করো না। আর মিসেস রংকে বলে, আপনার খানদানি ব্রেসলেট আপনার কাছেই রাখুন, আমি আমার নিজের ওয়াইফকে দামি একটি ব্রেসলেট গিফট করব। আর যখন জানতে পারে ট্যাং এই ব্রেসলেটের দাম 8 মিলিয়ন, তখন তো অনেক খুশি হয়ে যায়। হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলে, আর মনে মনে ভাবে, এত দামি একটি ব্রেসলেট পাওয়ার পর আমি তো মোমোর সাথে ইজিলি এখান থেকে পালিয়ে যেতে পারবো। একটু পরে এই পুরো ফ্যামিলিতে মৌচানের অনেক লোক চলে আসে দামি দামি গিফট নিয়ে। মৌচান বলে, আমি প্রথমবার রং ফ্যামিলিতে এসেছি, তাই সবার জন্য গিফট এনেছি। আর এত দামি দামি গিফট দেখার পর সবার চোখ তো কপালে উঠে যায়। তবে একটু পর রং দেখতে পায় ওর জন্য কোনো গিফট নেই, তাই বলে যে, মৌচান তুমি আমার জন্য কোনো গিফট আনোনি? মৌচান বলে, দেখতে গেলে তুমি হচ্ছে আমার ওয়াইফের সিস্টার, আর আমি যদি তোমাকে দামি কোনো ডায়মন্ডের জিনিস গিফট করি, এটা আমার ওয়াইফের কাছে একদমই ভালো লাগবে না, তাই আমি তোমাকে কোনো গিফট দেবো না। রঙের তো তখন মুখটা একদম পুরো শুকিয়ে যায়। তখন এখানে ড্যাড আসে। রং দৌড়ে চলে যায় আবার ড্যাডের কাছে, ড্যাডকে নিজের দিকে নিয়ে আসার জন্য। যা দেখে মনে মনে মৌচান বলে, ট্যাং হচ্ছে এই ফ্যামিলির রিয়েল ডটার, কিন্তু এখানে তারা ট্যাংয়ের থেকেও বেশি রংকেই লাইক করে, যে কিনা তাদের অ্যাডপ্টেড ডটার। ড্যাড এখানে ট্যাংকে দেখে বলে যে, তুমি এই বাড়িতে কি করতে এসেছো? তখন আবার ড্যাডকে মনিয়ে করে দেয় রং, ড্যাড ভুলে গিয়েছো, আজ তো এখানে মমি সিস্টার আর তার হাজব্যান্ডকে আসতে বলেছে। ড্যাড আবার ট্যাংকে বলে, তুমি কি জানো না বড়দেরকে কিভাবে সম্মান করতে হয়? মনে হয় তোমার ফ্যামিলি তোমাকে কোনো কিছু শেখায়নি। ট্যাং বলে, আপনি একদমই ঠিক বলেছেন, আমি তো ছোটোবেলা থেকে রং ফ্যামিলিতে ছিলাম না, ছোটোবেলায় তো দুটি বেবিকে চেঞ্জ করা হয়েছিল, তাই আমি কোনো কিছুই শিখিনি। আর আপনারা তো সবসময় রংকেই সব কিছু শিখিয়েছেন, তাহলে আমার কাছ থেকে আশা কেন করছেন? এইসব কিছু শোনার পর এখানে রং বলে, সিস্টার আর ড্যাডে তোমরা দুজনে ফাইট করো না, দরকার পড়লে আমি এই বাড়ি থেকে চলে যাব, এরপরেও তোমরা ফাইট করবে না, এটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবো না যে তোমরা আমার জন্য এরকমভাবে ফাইট করছো।
ওর এরকম ফালতু ড্রামা দেখার পর ড্যাড বলে, তুমি কেন এখান থেকে চলে যাবে, তুমি হচ্ছে আমাদের রিয়েল ডটার। আর ট্যাং, সে তো আমাদের ডটারই না, ওকে আমি নিজের ডটার মানি না। আমি তোমার জন্য অনেক বড় একটি পার্টি রাখবো যেখানে আমি সবার সামনে বলবো তুমি হচ্ছে আমাদের রিয়েল ডটার। ট্যাংয়ের মম বলে, আমার মনে হয় ট্যাংয়ের জন্য একটু পার্টি রাখার দরকার রয়েছে। তখনই ব্রাদার বলে, ওর জন্য আমরা পার্টি কেন রাখবো? আর মম, তুমি জানো না একটি পার্টি রাখার জন্য কত টাকা খরচ হয়? আমাদের কাছে এত টাকা নেই। এইসব কিছু দেখার পর এখানে অনেকটাই খারাপ লাগে মৌচানের। তাই মৌচান বলে, আপনাদের আমার ওয়াইফের জন্য কোনো পার্টি রাখতে হবে না, আমি নিজে আমার এই সব টাকা খরচ করে আমার ওয়াইফকে অনেক বড় একটি পার্টি সারপ্রাইজ দেব। মৌচানের এই কথায় ট্যাং এখানে মনে মনে নভেলের কথাটা মনে করে যে নভেল এরকম একটি পার্টি রাখা হয়েছিল যেখানে কিনা মৌচান সবার সামনে অনেক দামি একটি নেকলেস পরিয়ে দেয় রংকে, আর যেটা কিনা অনেকটাই বেশি দামি। এটা দেখার পর ট্যাংয়ের অনেক জেলাস ফিল হয়, তো এসে বলে যে তুমি আমার হাজবেন্ড, তাহলে একে এত দামি নেকলেস কেন গিফট করছো? মৌচান বলে, তোমাকে যা দিয়েছি ওইটুকুই নিয়ে থাকো, শুধু শুধু কেন ঝামেলা করছো? তবে অনেকটাই রাগ হয়েছিল ট্যাংয়ের, তাই তো ও এখানে নেকলেসটি কেড়ে নেয়, যার কারণে মৌচান সবার সামনে ওকে থাপ্পড় মারে। এখন ট্যাং বলে, যা হবে আমি পরে দেখে নেব। এরপরে খুশি হয়ে মৌচানকে থ্যাংক ইউ বলে। এইসব কিছু দেখে রঙের অনেক বেশি জেলাস ফিল হয়। পরের দিন তারা যখন বাড়িতে আসে এখানে মোমো চলে আসে ট্যাংয়ের কাছে আর বলে, বেস্টি চলো আমরা এখান থেকে চলে যাই, আমার কাছে অনেক টাকা রয়েছে। ট্যাং বলে, তুই আবার চুরি করিসনি তো? মোমো বলে, আমি চুরি করতে কেন যাবো? দিন নিজের কার্ডে দেখায়, দেখো ফ্যাং এটা আমাকে দিয়েছে, সাথে অনেক জুয়েলারিও কিনে দিয়েছে। এইসব কিছু বেচে আমি ভালো টাকা নিতে পারবো, আর এই কার্ডে তো 5 মিলিয়ন রয়েছে। তো ট্যাং নিজের কাছে থাকা একটি কার্ডে মোমোকে দেখায়, বলে এটা হচ্ছে আনলিমিটেড। যা দেখার পর মোমো বলে, মনে হয় বেস্টি তোর হাজবেন্ড আমার হাজবেন্ডের থেকেও বেশি ভালো। মোমো ভাবে তারা এখান থেকে পালিয়ে যেতে পারবে, কিন্তু ট্যাং বলে তারা এখনই এখান থেকে কোথাও যেতে পারবে না। প্রথম প্রবলেম হচ্ছে এখানকার কোনো কিছু ওরা একদমই ভালো করে চিনে না, তাহলে হঠাৎ করে পালিয়ে যেয়ে কোথায় থাকবে? এতে করে উল্টো ওদেরই প্রবলেম হবে। আর ওদের নভেলের এন্ডিংটাও এতটাই বেশি বাজে যে এখানে থাকার পর ওরা যদি সেই এন্ডিংটা হতে দেয় তাহলে তো ওরা নিজেরাই মারা যাবে। তাই এখানে ট্যাং বলে, আমি আর তুই আমরা দুজনে পুরোপুরিভাবে চেষ্টা করব নভেলের ভিতরে আমাদের ভাগ্যটা পরিবর্তন করার, আর আমরা এখানে এনজয় করব। আমরা কিছুতেই আমাদের ওই ক্রেজিওয়ালি এন্ডিং হতে দেব না। তখনই ভিতরে বাটলার আসতে চায়, তো ট্যাং ওনাকে আসতে বলে। বাটলার বলে, রং ফ্যামিলি থেকে আপনার জন্য পার্টিতে যাওয়ার একটি গিফট পাঠানো হয়েছে, যেটা কিনা ড্রেস। মোমো এখানে ড্রেসটি দেখতে চায়, তবে এই ড্রেস দেখার পরে বলে, ছি ছি, রং ফ্যামিলি তোকে এরকম একটি ড্রেস গিফট করেছে, এটা তো কত বেশি খারাপ। ট্যাং দেখে বলে, এই ড্রেস কত বেশি সস্তা, আর ওরা কিনা অ্যাডপ্টেড ডটারকে ভালো একটি ড্রেসে গিফট করেছে। তখনই আবার দুই বেস্টি বুঝতে পারে ভিতরে ওদের হাজবেন্ড আছে। মৌচান ফ্যাংকে বলে, তোর প্রোডাক্ট এখান থেকে নিয়ে যা। তো ফ্যাং তার ওয়াইফকে কোলে উঠিয়ে নেয়। দুই বেস্টি এখানে একে অপরকে বাই বলে। এরপরে যখন ট্যাং চলে যেতে নেবে তো মৌচান ওর কাছে এসে বলে, তুমি আবার কোথায় চলে যাচ্ছ? ভুলে গিয়েছো এটা আমাদের রুম। এখানে তখন ট্যাং বলে, আমার হাজবেন্ডের বডি দেখছি অনেক ভালো। মৌচান বলে, মনে হয় তোমার ওই ড্রেসটি পছন্দ হয়নি, তাতেও তুমি এখানে ড্রেসের নামে অনেক বদনাম করেছিলে। ট্যাং বলে, না না, আমার ড্রেসটা পছন্দ হয়েছে। মৌচান বলে, আমি বুঝতে পেরেছি আমার ওয়াইফের আমার বডি পছন্দ হয়েছে, তাহলে তুমি বেডে চলে যাও আর আমি তোমাকে আমার পুরো বডি দেখাবো। এইটা বলে ট্যাংয়ের ক্লোজে যেতে নেবে তখনই ট্যাং মৌচানকে বলে তার পিরিয়ড হয়েছে। এইটা বলে ও তো চলে যায়। তখন মৌচান বলে, তাহলে এখন আমাকে আরো 1 উইক ওয়েট করতে হবে। নেক্সট ডে ট্যাং তার হাজবেন্ডের সাথে বাইরে ঘুরতে আসে, যেখানে তারা দুজনে অনেক এনজয় করে। এরপরে তারা একটি পেস্ট্রি শপে আসে, আর এখানে কি অনেক সুন্দর সুন্দর কিছু ডেজার্ট আর পেস্ট্রি দেখে। এগুলো অর্ডার করতে চায় মৌচান, তবে ট্যাং বলে যে তুমি অর্ডার করো না, আমি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু অর্ডার করব আর তুমি টেস্ট করে বলবে। এরপরে মৌচান একটি ডেজার্ট টেস্ট করে বলে এটা আসলে অনেক ভালো। তখনই ট্যাং নিজে থেকেই মৌচানকে কিস করে, বলে তুমি ঠিক বলেছো, এটার টেস্ট আসলে অনেক বেশি ভালো ছিল। এরপরে নিজের হাতে বাকিগুলো এখানে মৌচানকে টেস্ট করতে বলে। দেন নিজেও একটি টেস্ট করছিল, আর যখন ও নিজে এগুলো খাচ্ছিল তখন মৌচান এক নজরে শুধু ট্যাংকেই দেখতে থাকে। দেখতে দেখতে পার্টির দিন চলে আসে, যেখানে সবার প্রথমে স্টেজে ডাকা হয় রংকে। তো রং অনেক অ্যাটিটিউড নিয়ে চলে আসে। একটু পরে ওখানে আবার ট্যাংও চলে আসে। রং ট্যাংকে হাক করে, মনে মনে বলে, তুমি যদি এখানে না আসতে তাহলে তো এই পার্টি একদমই আমি এনজয় করতে পারবো না। রং সবার সাথে ট্যাংয়ের পরিচয় করিয়ে দেয়, ট্যাং আমার সিস্টার, নাম ট্যাং, আর হচ্ছে রং ফ্যামিলি বায়োলজিক্যাল ডটার। ট্যাং এতদিন গ্রামে ছিল, কিছুদিন হচ্ছে শহরে এসেছে,
আর এখানে তো ট্যাং ও সবার ভিতরে শুধুমাত্র মোজানকেই খুঁজছিল। একটু পরে যখন মোজানকে দেখে তখন মনে মনে খুশি হয় আর বলে, কেন জানি আমার হাজবেন্ডকে দেখার পর মনে হচ্ছে আমি এখানে নিজেকে সেফ ফিল করতে পারবো। একটু পরে রং ও তো বাকি ফ্রেন্ডদের সাথে ট্যাংয়ের পরিচয় করিয়ে দেয়। তবে বাকি ফ্রেন্ডরা এখানে এই ট্যাংকে দেখার পর এই ট্যাংকে ইনসাল্ট করতে শুরু করে। রং ফ্যামিলি কি এতটাই গরিব হয়েছে তোমাকে এরকম একটি ড্রেস দিয়েছে, আর এই ড্রেসটি কত বেশি বাজে, এটার কাপড় একদমই ভালো না আর দামি কোনো ব্র্যান্ডেরও না। ট্যাং চুপচাপ অয়েন উঠিয়ে নেয়, এরপরে বলে, আমার ড্রেস আমার যাই রকম পছন্দ পরবো, এতে তোমাদের কি? আর এখানে এমন কিছু লোকজন রয়েছে যারা কিনা ব্র্যান্ডের সম্পর্কে কোনো কিছু জানেও না, কম দামি কাপড় এখানে পরে এসে ব্র্যান্ডের নাম নিচ্ছে। ফ্রেন্ড তখন রেগে বলে, গ্রাম থেকে আসা মেয়ে সে কিনা আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানাবে? উল্টো বাকি সব ফ্রেন্ডরা এখানে ট্যাঙ্কে তখন কথা শোনাতে থাকে যে ট্যাঙ্ক তো গ্রাম থেকে এসেছে, এসব কিছু সম্পর্কে ও কি বা জানবে, আর ওর কোনো অধিকারই নেই এরকম ভাবে তাদের সাথে কথা বলার। যে ফ্রেন্ডের ড্রেসের কথাই ট্যাঙ্ক এখানে বলেছিল সে ফ্রেন্ড বলে, ঠিক আছে চলো আমরা দুজনে বেটে লাগাই, তুমি যদি প্রমাণ করতে পারো আমার এই ড্রেস কোনো ব্র্যান্ডের না আর আমি এখানে মিথ্যে কথা বলছি, তাহলে তুমি যা করতে বলবে আমি তাই করব। ট্যাঙ্ক বলে, ঠিক আছে আমিও তোমার সাথে বেট লাগাতে চাচ্ছি, আর আমি যদি এখানে ফেক প্রমাণ হই তাহলে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। রং এখানে বলে, সিস্টার দেখো তুমি এরকম একদমই করো না, আমার ফ্রেন্ড সে নকল ড্রেস কেন পরতে আসবে, তার এই ড্রেস হচ্ছে রিয়েল। কিন্তু রং মনে মনে অনেক খুশি হচ্ছিল যে এখানে সিস্টার হেরে যাবে, কারণ ও তো গ্রাম থেকে এসেছে, এইসব কিছু সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই মনে মনে অনেকটাই খুশি হয়। আর এদিকে ওদের দুজনের ভিতরে বেট লাগে, যে হেরে যাবে সে সবার সামনে এখানে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবে। ট্যাঙ্ক তার হাতে থাকা ওই অয়েনটি মেয়েটির ড্রেসের উপরে ফেলে দেয়, এতে করে ড্রেসটা সাথে সাথে খারাপ হয়ে যায়। ট্যাঙ্ক দেখুন হেসে বলে, এটা যদি কোনো নামি দামি ব্র্যান্ডের হতো তাহলে এত তাড়াতাড়ি নষ্ট হতো না, এতে বোঝাই যাচ্ছে যে এটা ফেক। এখানে খুশি হয়ে ট্যান মনে মনে বলে, ভালো হয়েছে যে আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে একটু ফ্যাশন ডিজাইন সম্পর্কে পড়াশোনা করেছিলাম, তাই তো এখানে ওর ড্রেসটা দেখার পরই আমি সত্যিটা বুঝতে পেরেছি। তখন এখানে আরও একটি মেয়ে আসে যে কিনা সত্যিকার এই ড্রেসের ওনার, মানে এই ড্রেসটি ডিজাইন করেছে। যাকে দেখার পর তারা কেউ তো চিনতে পারে না, তাই এখানে বলে ট্যাঙ্কে, এ কি তোমার গ্রাম থেকে আসা কোনো বেস্টি হবে নাকি? তবে সবাইকে ভুল প্রমাণিত করে দিয়ে ওই মেয়েটি বলে, এখানে যে ড্রেসের কথা বলা হচ্ছে সেই ড্রেস আমি নিজে ডিজাইন করেছি, আর এই মেয়েটি আমার ডিজাইন করা ড্রেসটি পরে নেই, এতে বোঝা যাচ্ছে সে এখানে মিথ্যে কথা বলছে। এখানে তো ফ্রেন্ডের সব মিথ্যে কথা সবার সামনে ধরা পড়ে যায়। রং আবার এখানে একটু পাল্টি খেয়ে যায়, তার ফ্রেন্ডকে বকা দিয়ে বলে, তোমার সাহস কীভাবে হয় ফেক একটি ড্রেস পরে আমার পার্টিতে আসার? এরপর সিস্টারকে বলে, দেখো সিস্টার তুমি তো অনেক বেশি ভালো, আর আমার ফ্রেন্ড এখানে ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও, ওকে কোনো পানিশমেন্ট দিও না। তখন ট্যাং বলে, কেন? ও তো নিজে আমার সাথে বেট করেছে, তাহলে এখন পানিশমেন্ট পেতে ভয় পাচ্ছে? ওকে সবার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে সরি বলতে হবে, দিন আমার জুতাটাও ক্লিন করে দিতে হবে। আমি কি কোনো কিছু ভুল বলছি? তুমি তো জানো আমরা এখানে বেট লাগিয়েছি। তবে এখানে রন এতটাই বেশি ভালো অ্যাক্টিং করে যার কারণে পার্টিতে থাকা সবাই বলে রন মেয়েটি কত বেশি ভালো। কিন্তু এখানে তার সিস্টারকে দেখো, বারবার শুধু পানিশমেন্ট দেওয়ার কথা বলছে, আর রং ওকে মানানোর চেষ্টা করছে। এইসব কিছু অ্যাক্টিং দেখার পর এখানে রনের তো বলার কোনো কিছু দরকারই নেই, কারণ আমি তো বেটে লাগিয়েছি তার ফ্রেন্ডের সাথে, আর ওর ফ্রেন্ডই বলেছে এখানে যে হেরে যাবে তাকে এই কাজটি করতে হবে, তাহলে আমি এখানে খারাপ কিভাবে হতে পারি? বাকিরা তখন বলে, ট্যাঙ্গও তো ঠিক কথাই বলেছে। এই সময় ভিতরে ট্যাঙ্গের পালিত মম আর ড্যাড আসে, যারা কিনা ট্যাঙ্কে এত ভালো অবস্থায় দেখে বলে যে তুমি এত ভালো একটি জীবন কাটাচ্ছ, আমাদেরকে একবারও বলোনি। এরপর তারা দুজনেই স্টেজে উঠে পড়ে। এখানে তো রং সবার সামনে অনেক জোরে জোরে চিৎকার করে বলে ওনারা হচ্ছে ট্যাঙ্গের পালিত মম আর ড্যাড। আর ওনাদের ড্রেস দেখার পর বাকিরা বলে ওরা কত বেশি গরিব, এমনকি ড্রেসটাও ভালো না, সাহস কিভাবে হয়েছে এই পার্টিতে আসার। দেন তারা ট্যাঙ্কে উনিও একটু কথা বলছিল, তো ট্যাঙ্গও এখানে সবার সামনে তার পালিত মম আর ড্যাডের সত্যিটা তুলে ধরে যে ওনারা আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, তবে কখনোই আমাকে লাইক করেনি, বরং আমাকে সবসময় বুলিং করতো, আমাকে ভালো কিছু খাবার খেতে দিত না, দেন আমাকে ঘুমানোর জন্য ভালো জায়গাও দেয়নি, এমনকি আমাকে পড়াশোনাও করতে দিত না। আমি যা টাকা ইনকাম করতাম সব ওনারা নিজের করে নিত। এই সময় আবার ড্যাড আসে, তিনি তো আগে থেকেই ট্যাঙ্কে লাইক করে না, আর ট্যাঙ্ক যখন এখানে ওনাদের সাথে এরকম ব্যবহার করছিল তখন উল্টো ট্যাঙ্ককে বলে যে তুমি এক্ষুনি তোমার মম আর ড্যাডকে সরি বলবে, ওনারা ছোটবেলা থেকে তোমাকে বড় করেছে। ট্যাঙ্ক বলে, আমি ওনাদেরকে কিছুতেই সরি বলবো না, ওনারা সবসময় আমার সাথে খারাপই করেছে, কখনোই আমাকে শান্তিতে থাকতে দেয়নি, এমনকি আমাকে পড়াশোনাটাও করতে দেয়নি, তাহলে আমি ওনাদেরকে কেন সরি বলবো? মৌ যেন এখানে আসে, দেন সবার সামনে সাপোর্ট করে নিজের ওয়াইফকে,
এখানে একটি ছোট্ট ডায়েরি বের করে দেয় ওই মেয়েটিকে, বলে এটা সবার সামনে পড়তে। তো মেয়েটি এখানে সবার সামনে পড়তে শুরু করে, যেখানে কিনা লেখা ছিল ট্যাং যত টাকা ইনকাম করেছে সব তার পালিত মম আর ড্যাড ট্যাংয়ের কাছ থেকে কেড়ে নিয়েছে, এমনকি তারা তো ট্যাঙ্ক অনেক বাজেভাবে রেখেছে। এত কিছুর পরেও এখানে তখন ড্যাড বারবার বলে যে তুমি ওনাদের কাছ থেকে ক্ষমা চাইবে, যাই হয়ে যাক না কেন, ওনারা তোমাকে বড় করেছে। তখন ট্যাং বলে এই সব কিছু যদি রনের সাথে হতো, মানে যা যা আমি সহ্য করেছি, যদি রনও এসব কিছু সহ্য করতো, তাহলে আপনি কি রনকে বলতেন ওনাদেরকে সরি বলতে? ড্যাড বলে নিজের তুলনা রঙের সাথে করবে না, রং অনেক ভালো একটি মেয়ে আর তুমি তো একদমই ভালো না। তবে এখানে পার্টিতে থাকা বাকি গেস্টরা পালিত মোহাম্মদ ড্যাডের ওপরে চিৎকার শুরু করে, তারা এরকম ব্যবহার কেন করেছে ট্যাংয়ের সাথে। সবাই এটাও জানতে পারে যে ট্যাং হচ্ছে রং ফ্যামিলির রিয়েল ডটার। তবে এরপরও তারা ট্যাংকে একদমই সম্মান করে না, বরং তাদের পালিত মেয়েকে সব থেকে বেশি ভালোবাসে, আর সে হচ্ছে রং। ড্যাড তখন সবার সামনে বলে আমি আমার রিয়েল ডটার হিসেবে সবসময় রংকেই মেনে এসেছি, আর আমি ওদের দুজনকেই রং ফ্যামিলির রিয়েল ডটার মনে করি। আমার কাছে রঙের ডিএনএ টেস্টের রিপোর্টও রয়েছে, তাই আমি বলতেই পারি রং আমাদের রিয়েল ডটার। সবার সামনে এইসব কিছু শোনার পর ট্যাং এখানে অনেকটাই বেশি হার্ড হয়ে যায়। তখনই মৌজান এখানে বলে আপনি যেসব কথাগুলো বলছেন এইসব কিছু কি সত্যি প্রমাণ করতে পারবেন? ড্যাড তখন একটু চুপ হয়ে যায় আর কোনো কিছু বলে না। স্টেজে থাকা মেয়েটি সবাইকে পার্টি এনজয় করতে বলে, বাট এরপরও ফ্রেন্ড স্টেজে উঠে পড়ে। দেন এখানে বলে মুজান আপনি কি জানতে চান না আপনার ওয়াইফ আসলে কেমন? সে তো আসলে ক্যারেক্টারলেস, আর আমার কাছে তার কিছু গোপন ভিডিও রয়েছে। রং তখন সবার সামনে ভালো সেজে বলে যে তুমি আমার সিস্টারের এরকম প্রাইভেট ভিডিওগুলো সবার সামনে দেখাতে পারো না, এগুলো তোমার একদমই করা ঠিক হবে না। তবে এখানে ড্যাড রেগে বলে যে কি করেছে ট্যাং, আমিও দেখতে চাই। ফ্রেন্ড তখন সবার সামনে ওই ভিডিওটি ওপেন করে, তো দেখানো হয় এখানে তো ট্যাং আসলে ম্যাসাজ করিয়ে নিয়েছিল। আর এটা দেখার পর সবাই তখন বলে এতে খারাপ কি আছে, ট্যাং তো এখানে নিজেরই হেলথ ভালো রাখার চেষ্টা করছে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় আগেই তো ট্যাং আর মোমো তারা দুজনে ওই ছেলেটিকেই ধরে নিয়েছিল, দেন ছেলেটিকে অনেক বেশি মারধর করে ওর কাছ থেকে ভিডিওটা কেড়ে নেয়। দেন এখানে ট্যাং বলে এখন আমি তোমাকে যে ভিডিও রনকে দিতে বলবো ওটাই তুমি রনকে দেবে, আর যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করো তাহলে তোমার ভিডিও আমি তখন পুলিশের কাছে দেব। তখন ছেলেটি ওর কথায় রাজি হয়ে যায়। ফ্রেন্ড বলে এতে আমার কোনো কিছু করার নেই, এই সব ভিডিও আমাকে রন দিয়েছে। এই কথাটি শোনার পর পার্টিতে রন তো সবার সামনে একটু লজ্জা পেতে থাকে। দেন বাকিরাও বলে রন এরকমটি কেন তার সিস্টারের সাথে করবে, আমরা তো রনকে ভালো ভেবে মনে করেছিলাম, কিন্তু দেখছি রন তো আসলে ভালো না, ও নিজেই তার সিস্টারের বদনাম করতে চাচ্ছে। রং তখন চিৎকার করে তার বেস্টিকে বলে তুমি এখানে সবার সামনে সব দোষ আমার উপরে দিতে পারো না, আমি কোনো কিছুই করিনি। ড্যাডও বলে আমার ভালো মেয়ে এইসব কিছু কেন করবে? তবে ফ্রেন্ড বলে রন তুমি এখানে তোমার কথা কেন পাল্টাচ্ছ, তুমি তো ওই লোকটিকে হায়ার করেছিলে আর খারাপ ভিডিও তৈরি করতে বলেছিলে ট্যাংয়ের সাথে, তাহলে সব দোষ আমার উপরে কেন দিচ্ছ? রনও তখন চিৎকার করে সবাইকে বোঝানোর চেষ্টা করে সে এরকমটি কেন করতে যাবে। ড্যাডকেও বলে আমি এরকম কোনো কিছুই করিনি, কিন্তু পার্টিতে সবাই তো রনের আসল রূপটা দেখেই নিয়েছে, তাই তারা বলে আমরা ভেবেছিলাম রন হয়তো ট্যাংকে অনেক বেশি লাইক করে, কারণ ট্যাং তো রনকে দেখছি অনেক ভালোবাসে, কিন্তু আমরা এইটা জানতাম না রনের মনে মনে তার সিস্টারের জন্য এতটা বেশি ঘৃণা জমে রয়েছে। তার উপরে ট্যাং সবার সামনে রঙের ভয়েস রেকর্ডিং শোনায়, যেখানে রং ওই ছেলেটিকে বলে তুমি আমার সিস্টার ট্যাংকে একটি স্ট্রং অয়েল খেতে দেবে, এরপর যখন অনেক ড্রাঙ্ক হয়ে যাবে দেন আমার সিস্টারকে রুমে নিয়ে যেয়ে তার সাথে খারাপ একটি ভিডিও তৈরি করবে। ফ্রেন্ড বলে এখন কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? রং তো চিৎকার করছিল। আর এই প্রথম দেখা যায় ড্যাড এখানে শুধু রনকে একটি থাপ্পড় মারে, তো রন অনেকটাই বেশি লজ্জা পাচ্ছিল সবার সামনে। এরপর ড্যাড আবার রনের হয়ে সবাইকে সরি বলে আসলে আমার মেয়ে একদম ছোট আর এরকম কিছু হবে ও বুঝতে পারেনি, তাই আপনারা সবাই ওকে ক্ষমা করে দেবেন। কিন্তু পার্টিতে থাকা সকল গেস্টরাই বলে যে আমরা রনের কাছ থেকে এমনটি আশা করিনি, আর রন তো এই ফ্যামিলির বায়োলজিক্যাল ডটারও না, ট্যাং এই ফ্যামিলির বায়োলজিক্যাল ডটার, এই কারণে হয়তো রন ট্যাংকে সহ্য করতে পারে না। তো এখানে ড্যাড সবার সামনে রনকেই বেশি সাপোর্ট করে, দেন তাদেরকে বলে এখন পার্টি শেষ হয়েছে আপনারা যেতে পারেন। তারা যখন চলে যেতে নেবে তখনই এখানে মোজান বলে কিন্তু আমি তো এখানে কাউকে চলে যেতে বলিনি, আর রন যে কাজ করেছে এর জন্য এখন ও ট্যাংকে সরি বলবে। তো ড্যাড এখানে রনকে বলে তাড়াতাড়ি তুমি ট্যাংকে সরি বলো। রন তো বলতে চায় না, তবে ড্যাড ওকে দুই একবার জোর করার কারণে বাধ্য হয়ে সরি বলতে হয়। এখানে
এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই। পার্টিটা এখানেই শেষ হয়। এরপরে যখন মোজান আর ট্যাং পার্টি থেকে বাইরে আসে তো সামনে ফ্যাং আর মোমোকে দেখতে পায়। মোমোর এরকম অবস্থা দেখার পরে জিজ্ঞাসা করে ট্যাং যে তোর এরকম অবস্থা কিভাবে হয়েছে, ফ্যাং আবার কোথাও তোকে বুলিং করেছে না তো? মোমো বলে না, আসলে মাঝপথে আমাদের কারটা নষ্ট হয়ে যায় আর আমরা দুজনেই ফোন বাসায় রেখে এসেছি, তাই আমাদের এত বেশি সমস্যা হয়েছে। ট্যাং বলে ঠিক আছে, তোকে আর কষ্ট করতে হবে না, আমরা দুজনে একসাথে বাড়িতে যাব আর কাল ফাইট করার জন্য আমাদের এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। এইটা বলে ট্যাং মোমোকে নিয়ে চলে যায়। ফ্যাং বলে ব্রাদার দেখেছো, ওরা দুজনে আমাদেরকে একটুও পাত্তা দেয় না। পরের দিনের সিন দেখানো হয় যেখানে মৌচান, ট্যাং আর মোমো তাদের দুজনকে নিয়ে লি কোম্পানিতে আসে, যেখানে কোম্পানির একজন স্টাফ ওনাদেরকে এখানে নেওয়ার জন্য আসে। মৌচান বলে এখানে যেন আমার ওয়াইফ আর আমার ব্রাদারের ওয়াইফের কোনো প্রবলেম না হয়, আমি এখানে তাদের দুজনের দায়িত্ব তোমার উপরে দিয়ে যাচ্ছি। মৌচান যখন চলে যেতে নেয় তো ট্যাং এক নজরে শুধু তার হাজবেন্ডের দিকেই তাকিয়ে থাকে। মোমো বলে আরে বেস্টি, এখন তো দেখা বন্ধ কর, তোর হাজবেন্ড এখান থেকে চলে গিয়েছে, চল আমরা কোম্পানির ভিতরে যাই। দুজনে এরপরে কোম্পানির ভিতরে আসে, যেখানে রিসেপশনে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মোমো আর ট্যাং দুজনকে তো একদমই পাত্তাই দেয় না, মানে ও তাকাচ্ছিল না ওদের দিকে, এখানে নিজের কেয়ার করতেই বিজি রয়েছে। আর এইটা দেখার পর ট্যাংয়ের তো অনেকটাই রাগ হয়, তাই ওই মেয়েটিকে বলে যে তুমি এতটা বেশি বেখেয়ালি কিভাবে হতে পারো, এখানে কেউ এসেছে আর তোমার দায়িত্ব তাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করছো না, তাহলে এই কোম্পানি থেকে তুমি কি করবে? এভাবে যদি জব করো তাহলে এখানে তোমাকে রাখবো না, তোমাকে আমি কোম্পানি থেকে ফায়ার করছি। মেয়েটি হেসে বলে যে তুমি কি আমাকে কোম্পানি থেকে ফায়ার করার? ট্যাং বলে কারণ আমি হচ্ছি এই কোম্পানির নিউ সিইও, তাই তোমাকে ফায়ার করে দিয়েছি। মেয়েটিকে কোম্পানি থেকে ফায়ার করে। এরপরে ও কয়েকজন পার্টনারদেরকে নিয়ে মিটিং করতে বসে, তো দেখা যায় এখানে তিনজন পুরো বেকার পার্টনার, যারা কিনা কোনো কাজের না, শুধু শুধু কোম্পানিতে টাইম পাস করতে আসে, ওদেরকেও কোম্পানি থেকে ফায়ার করে। এতে করে ওরাও এখানে চিৎকার করছিল ট্যাংয়ের ওপর, তবে ট্যাং একদমই পাত্তা দেয় না। এরপরে দুই বেস্টি যখন কাজ করতে নেয় তখন এখানকার লাইট অফ হয়ে যায়, তো ট্যাং উঠে বাইরে চলে আসে দেখার জন্য কোথায় প্রবলেম হয়েছে। তখনই ওর সাথে একটি ছেলে ধাক্কা লাগে, এটা অন্য কেউ নয় মুজান। ট্যাং এখানে মুজানকে দেখার পরে অ্যাক্টিং করে বলে আরে এই ছেলেটি কে, সে আমার সাথে ধাক্কা খেয়েছে, আমার সামনে থেকে তাড়াতাড়ি সরো, কারণ আমাদের দুজনকে একসাথে দেখতে পেলে আমার হাজবেন্ড অনেক বেশি রেগে যাবে আর আমাদেরকে নিয়ে ভুল ধারণা রাখবে। মুজান বলে তোমার হাজবেন্ড একদমই দেখতে পারবে না, আমি যা করতে এসেছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে। এরপর ট্যাংয়ের কাছে একটি মেয়ে আসে, তার নাম জ্যান। সে একটি নিউ নভেল লিখতে শুরু করেছে আর ওইটা বলে বাহিরে অনেক ভালো চলছে, তো ওইটা নিয়ে এসেছে ট্যাংয়ের কাছে। ট্যাং যখন এই নভেলটি পড়ে ওর কাছে বেশ ভালো লাগে, তাই মেয়েটিকে জবে রাখে। মোমো বলে এই মেয়েটিকে কি আমরা ভরসা করতে পারবো? ট্যাং বলে মনে হয় আমাদের হাজব্যান্ড অপেক্ষা করছে, চলো আমরা বাড়িতে যাই। এরপর আমরা জ্যানকে দেখতে পাই, ও তো অন্য কারোর কথা এখানে আসেনি, বরং রনের কথা এখানে এসেছে। রন বলে তুমি কি তোমার কাজ কমপ্লিট করতে পারছো? মেয়েটি বলে হ্যাঁ, আমি প্ল্যান অনুযায়ী সবকিছুই করছি, আর আপনি আমাকে প্রমিস করেছেন আপনি আমাকে এই কোম্পানিতে চিফ এডিটরের পজিশনে বসাবেন। তো রন বলে হ্যাঁ, চিন্তা করো না, আমি আমার প্রমিস রাখবো, তুমি শুধু আমার সাথে ভালো করে কাজ করে যাও, আমাকে ধোকা দেওয়ার চেষ্টাও করো না। পরে আমরা দেখতে পাই মোমোকে বাড়িতে এসেছে, তো ফ্যাং ওকে কোলে উঠিয়ে নেয়। মোমো এখানে বলে স্বপ্নের ভিতরে যে তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? আমার ওয়াইফ দেখছি আমাকে নিয়ে একটুও চিন্তা করে না, ও তো অন্য কারোর সাথে ব্রেকআপ করার কথা বলেছে। কারের ভিতরে যখন ঘুম থেকে উঠে পড়ে ট্যাং জিজ্ঞাসা করে মোমো কোথায়, তো মুজান জানায় যে ফ্যাং ওকে নিয়ে চলে গিয়েছে। এরপরে মুজান এখানে ট্যাংকে খাবার খেতে দেয়। ট্যাংয়ের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই খাবার খেতে শুরু করে আর বলে টাকা ইনকাম করা কত বেশি কষ্ট, এর থেকে ভালো হাজবেন্ড তুমি আমাকে টাকা দেবে, আমি হাউস ওয়াইফ হয়ে থাকবো। মুজান বলে তোমার যা করার ইচ্ছা তুমি তাই করতে পারো। আর ট্যাং দেখে মুজান হয়তো একটু রেগে গিয়েছে, তাই বলে আরে আমি তো মজা করছিলাম, আমি কোম্পানিতে গিয়ে জব করব, আমরা দুজনেই জব করব। মুজান বলে তোমার যেইটা করতে ভালো লাগবে করবে, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। এরপরে ট্যাং আর মোমো তাদের কোম্পানির জন্য নতুন একটি প্রজেক্ট ওপেন করছে, তবে এর জন্য তাদের এখন কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন, তাই তারা ভাবে যে একটি বড় ইভেন্টে যাবে আর ওখানে থাকা বড় বড় বিজনেসম্যানদের সাথে এই প্রজেক্টটি নিয়ে কথা বলবে। তাই তো প্ল্যান অনুযায়ী তারা একটি বড় পার্টিতে চলে আসে। তবে এখানে বাকিরা যখন ট্যাংকে দেখে তখন ট্যাংয়ের কোম্পানি নিয়ে কথা বলে যে আমরা শুনেছি ট্যাংয়ের কোম্পানি একদমই ভালো চলছে না, খুব তাড়াতাড়ি ট্যাংয়ের কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। তবে ট্যাং ওদের কথায় পাত্তায় দেয় না। আর এই পার্টিতে আমরা রনকেও দেখতে পাই, এখানে তার ব্রাদারের সাথে এসেছে। তো এখানে দূরে দেখতে পাই
ট্যাংকে। আর ট্যানও যখন এই পার্টিতে দেখে রনকে, মুজেনকে বলে, আমি তো দেখছি এই পার্টিতে রন এসেছে। মুজেন বলে, তুমি কি চাচ্ছো যে আমি রনকে এখান থেকে বের করে দিই? ট্যাং বলে, না, আমি এরকম কোনো কিছু চাই না। এরপরে ট্যাং কোম্পানিতে আসা সব থেকে বড় একজন বিজনেসম্যান, নাম হানরি। ট্যাং ভাবে যে এই লোকটিকে দিয়ে তার প্রজেক্টের উপর ইনভেস্ট করাতে হবে। দূর থেকে আবার রন আর তার ব্রাদার এইটা দেখছিল। এখানে ব্রাদার মনে মনে বলে, ট্যাং যদি তার কোম্পানির প্রজেক্টের জন্য আমার কাছে সাহায্য চাইতে আসে, তাহলে আমি আমার সিস্টারের বদলাটা ওর উপরে নিতে পারবো। মানে রনের হয়ে তখন ট্যাংয়ের উপরে ও নিজের সব রাগগুলো ঝাড়বে। কিন্তু এখানে তো ট্যাং তার ব্রাদারকে ইগনোর করে হানরির কাছে চলে যায়, দিয়ে নিজের প্রজেক্টটি হানরিকে বলে। আর এই প্রজেক্ট নিয়ে হানরির সাথে ভালোভাবে কথা বলছিল, তখনই আবার ব্রাদার এখানে রনকে নিয়ে আসে, হানরিকে বলে, আপনি আমার সিস্টারের প্রজেক্টের উপরে ইনভেস্ট করতে পারেন, কারণ আমার সিস্টার অনেক ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করছে। আর ট্যাং সে তো কোনো কিছু ভালো করে করতে পারে না, আর খুব তাড়াতাড়ি ওর কোম্পানি ব্র্যান্ড আপ হয়ে যাবে। এইসব কিছু দেখার পর মুজান এখানে শুধু শান্তভাবে হানরিকে বলে, তাহলে আপনি ডিসাইড করুন আপনি কার সাথে কাজ করতে চাচ্ছেন। হানরি মনে মনে বলে, মুজান যেই প্রজেক্টে থাকবে ওটা অবশ্যই লাভজনক হবে। তাই হানরি বলে সে এখানে কোনো বিজনেসের কথা বলবে না, তারা এখানে শুধু পার্টি এনজয় করবে। এরপরে যখন ট্যাং চলে যেতে নেবে, রন বলে, সিস্টার তুমি কি আমার সাথে একটু এখান থেকে আড়ালে যেতে পারবে, কথা বলার রয়েছে। ট্যাং বলে, তুমি কি কথা বলতে চাও এখানেই বলো, আমি কেন সবার থেকে আড়ালে যাব। রন বলে, সিস্টার আমি জানি তুমি এখন অনেক প্রবলেমে রয়েছো, তোমার কোম্পানি একদমই ভালো চলছে না, এমনও হতে পারে যে খুব তাড়াতাড়ি তোমার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি রন ফ্যামিলিতে চলো আর ড্যাডকে সরি বলো, তাহলে ড্যাড তোমার এই প্রজেক্টের উপর ইনভেস্ট করবে। আর আমি নিজেও ড্যাডকে তোমার ব্যাপারে বলবো, আমি ড্যাডকে রাজি করাবো। এইসব শোনার পর এখানে তো ট্যাং শুধু হাসতে থাকে। রন বলে, তুমি সিস্টার হাসছো কেন? ট্যাং বলে, হাসবো না তো কি করব, তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাইতে তাহলে এখানে কিছুতেই ব্রাদারকে নিয়ে চলে আসতে না হানরির কাছে নিজের প্রজেক্ট নিয়ে কথা বলতে। তাহলে তো হানরি আমার প্রজেক্টের উপর ইনভেস্ট করতে এখানেই রাজি হতো। তো রন বলে যে, সিস্টার তুমি আমাকে ভুল বোঝো, আমি এরকমটি একদমই করতে চাইনি, তুমি আমাকে বিশ্বাস করো। ট্যাং বলে, আমি তোমাকে বিশ্বাস কেনই বা করতে যাব, আমি তোমার রূপটা ভালো করে দেখেছি। আর এখানে রন এত ভালো অ্যাক্টিং করছিল যে এটা দেখার পর মনে মনে বলে, ট্যাং আমি তো পারলে একে সত্যি একটি নোবেল পুরস্কার দিয়েই দিতাম। রন আবারও বলে, সিস্টার তুমি আমাকে কেন ভুল বুঝছো, আমি তো মিস্টার হানরিকে ভালো করে চিনিও না, তাহলে ওনার সাথে কেন কথা বলতে যাব। ট্যাং বলে, দেখো তোমাকে আর ভালো অ্যাক্টিং করতে হবে না, আমার মনে হয় তার মাথার প্রবলেম রয়েছে, ডক্টর দেখাও। এইসব শোনার পর এখানে হানরি তো হাসতে থাকে। ব্রাদার রেগে বলে ট্যাংকে যে, তুমি আমার সিস্টারকে এক্ষুনি সরি বলবে। তবে ট্যাং বলে, আমি ওকে সরি কেন বলতে যাবো, আমার তো কোনো ভুল নেই, বরং তুমি তোমার সিস্টারকে ডক্টর দেখাতে নিয়ে যাও, এতে করে তোমাদের ফ্যামিলির জন্যই ভালো হবে। এরপর তো মুজেন বলে, ছাড়ো এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, তারা এখান থেকে চলে যায়। তখনই দৌড়ে মোমো আসে ট্যাংয়ের কাছে আর বলে, বেস্টি বেস্টি জানিস আমি অনেক ভালো একটি সিন দেখেছি, চল তোকে বলি। এরপর মোমো এখানে ট্যাংকে একটি কথা লুকিয়ে লুকিয়ে বলতে থাকে। ও বলে যে, আমি দেখেছি তোর ব্রাদারকে শ্যান নামের একটি ছেলের সাথে ডিল করেছিল, যেখানে তো অনেক বেশি টাকাও দিয়েছে শ্যানকে রনকে স্টেজে নিয়ে আসার জন্য। আর একটু পরে তো এখানে স্টেজে শ্যান আসে, দেন সবার সামনে রনকে স্টেজে আসতে বলে, সাথে এইটাও বলে যে রন এখানে একটি বাচ্চার হয়ে মিউজিক প্লে করবে, আর বাচ্চাটি কথা বলতে পারে না। এরপরে বাচ্চাটি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো রন প্রথমে বাচ্চা ছেলেটির সাথে অনেক ভালো ব্যবহার করে, দেন বলে, দেখো আমি তোমার জন্য অনেক সুন্দর একটি মিউজিক প্লে করব, টুইঙ্কেল টুইঙ্কেল, এরকমভাবে ওকে শোনাতে শুরু করে। তবে বাচ্চাটির এটা একদম ভালো লাগে না, রনকে ধাক্কা দেয়। সবার সামনে যেহেতু বাচ্চাটি রনকে ধাক্কা দিয়েছে, তাই রন বলে, আচ্ছা তোমার এটা পছন্দ হয়নি, ঠিক আছে, আমি আরও ভালোভাবে তোমার জন্য চেষ্টা করছি। তবে বাচ্চার কাছে রনের কোনো সঙ্গে পছন্দ হয় না, তাই তো ও রনকে একদমই সহ্য করতে পারছিল না, রনকে বারবার ধাক্কা দিতে থাকে। এতে এক পর্যায়ে রন রেগে গিয়ে ওই বাচ্চা ছেলেটিকে মারতে নেবে, তখনই দৌড়ে স্টেজে উঠে পড়ে ট্যাং। সে বলে যে, এই বাচ্চা ছেলেটি আসলে কথা বলতে পারে না, আর তুমি কিনা ওর সাথে এরকম ব্যবহার করছো। রন এখানে সবার সামনে তখন অনেক বেশি অকওয়ার্ড ফিল করে। আর এখানে ব্রাদারও এই প্রথম মনে মনে বলে যে, আমি জানতাম না যে রন আসলে এরকম ব্যবহার করবে একটি বাচ্চা ছেলের সাথে। বাকিরা রনকে নিয়েই তখন গসিপ শুরু করে দেয় যে রন একদমই ভালো না। রন বলে, এটা আমার কোনো দোষ নেই, সবকিছু দোষ এই বাচ্চা ছেলেটির, ও যেহেতু কথা বলতে পারে না তাহলে এখানে আসার কি দরকার, আর আমি কেনই বা ওর হয়ে এখানে আপনাদেরকে মিউজিক শোনাতে যাব। সাথে রন হাসতে হাসতে আরও একটি কথা বলে যে, ট্যানের যে প্রজেক্টের উপরে কাজ করতে নিয়ে যাবে কয়েকদিন পর, ওটাতে ট্যাংকে কপিরাইটে দেওয়া হবে, কারণ ট্যাং যে আইডিয়া চুরি করেছে ওটা অন্য কারো। তখন ট্যাং এখানে সবার সামনে প্রুভ করে যে ট্যাং কারো আইডিয়া চুরি করেনি, আর এটা শুধুমাত্র ট্যাংয়ের নিজে। তখন তো
রন রেগে যায়, ওটা কেড়ে নিয়ে দেখতে শুরু করে। বাকিরা এখানে রনের আসল রূপটা দেখার পর আর একদমই রনকে সহ্য করতে পারছিল না। আর এদিকে ট্যাং বলে যে তুমি কি ভেবেছো যে তোমার জালে আমি ফেসে যাবো? এটা কিছুতেই হবে না। রন বলে যে তুমি সবসময় আমার থেকেও এক ধাপ এগিয়ে কিভাবে থাকতে পারো? তাই তো রেগে এখানে ধাক্কা দিয়ে বসে ট্যাংকে। ট্যাং ওখান থেকে নিচে পড়ে যায়। এরপরে আমরা ট্যাংকে হসপিটালে দেখতে পাই, যেখানে মোমো আর মোচান দুজনেই ট্যাংয়ের অনেক বেশি কেয়ার করছে। আর ট্যাং এখানে নিউজ দেখে রন ফ্যামিলিতে পুলিশ এসেছে, রনকে অ্যারেস্ট করে, দেন ব্রাদারকেও অ্যারেস্ট করেছে, সাথে ড্যাডকেও অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাওয়া হয়। নিউজটি দেখার পর অনেক খুশি হয়ে যায় ট্যাং। এরপরে মোমো বলে, বেস্টি তুই জানিস আমাদের কোম্পানি নোবেলটি সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর তুই তো অনেক ফেমাস হয়ে যাবি, তুই শুধুমাত্র আমারই বেস্টি থাকবি। মোচেন বলে, কেন? ও আমার ওয়াইফ। আর এখানে মোমো বলে, না ট্যাং আমার বেস্টি। দুজনে এখানে ট্যাংকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। ট্যাং বলে, আমি এখন পেশেন্ট আর তোমরা দুজনে আমাকে নিয়ে টানাটানি করছো। যাই হোক, এই সুন্দর একটি সিনের সাথে আজকের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই ক্রেজি বেস্টিবালি ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমরা এরকম দুই বেস্টি ড্রামা আরও দেখতে চাও তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা কে কে রোজা রেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আজকের মতন এতটুকুই, বাই বাই।